তামিলনাড়ুর পোলাচি শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো শঙ্কর নামের একজন ছেলে। বয়স তখন 21 বছর হবে। খুবই সাধারণ পরিবারে জন্ম তার। দলিত সম্প্রদায়ের ছেলে ছিল সে। খুবই উদ্যমী এবং খুবই ভালো মনের মানুষ ছিল। আর এই ব্যাপারে কলেজের সবাই জানতো। ওই একই কলেজেই পড়তো 19 বছর বয়সী কৌশল্যা। সে ছিল থেবার নামের একটি উচ্চ বর্ণের একজন প্রভাবশালী পরিবারের মেয়ে। সে খুবই মেধাবী ছাত্রী ছিল। কলেজের মধ্যেই প্রথম দিকে দুজনের মধ্যে ছিল শুধুমাত্র বন্ধুত্ব। একসাথে ক্লাসে বসা, ক্যান্টিনে আড্ডা মারা, ক্যাম্পাসে হাঁটা। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। এবার তাদের ভালোবাসা ছিল একেবারে নিঃস্বার্থ। শঙ্কর আর কৌশল্যা শুধুমাত্র নিজেদেরকে মানুষ হিসেবেই ভাবত। কে কোন জাতের, কে কোন বাড়ির থেকে আসছে সেটা তাদের কাছে ম্যাটার করতো না। কিন্তু সমাজ তো এতটা সহজ নয়। জাতপাতের খাঁচা যেন এই ভালোবাসাকে বেঁধে রেখেছে এখনো অবধি। এবার এই ঘটনায় তাদের জীবনে আগে কি বিপদ আসতে চলেছে সেটার ব্যাপারে জানবো কিন্তু ভিডিওর আগে। ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, রিসেন্টলি একটা সিনেমা বের হচ্ছে যেটার নাম হচ্ছে ধড়ক 2। এই ধড়ক 2 সিনেমা এই ঘটনারই ইন্সপিরেশনে বানানো একটি সিনেমা হতে চলেছে, যেটি এর আগে তামিল ইন্ডাস্ট্রিতে অলরেডি বানানো হয়ে গিয়েছে। তারই রিমেক হচ্ছে ধড়ক 2। পুরো ঘটনাতে কি হচ্ছে সেটা জানার জন্য ভিডিওটি পুরোটি দেখুন। জানতে পারবেন ভালোবাসার ওপরও যে সমাজের একটা বাঁধন রয়েছে সেটা কতটা জটিল, সেটার থেকে পেরিয়ে যাওয়া যায় কি না, সমস্ত কিছু। সো হ্যালো গাইজ, আই এম শুভম এন্ড ইউ ওয়াচিং ক্রাইম এক্সপোজ। এবার তাদের সম্পর্কের কথা কৌশল্যার পরিবারের লোকজন জানতে পারে। তারা প্রচন্ড রেগে যায়। কৌশল্যার বাবা চিন্নাস্বামী এবং তার মা আন্না লক্ষ্মী মেয়ের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেন। তাদের কাছে মেয়ের একজন ছোট জাতের ছেলের সাথে প্রেম করার মানে ছিল পরিবারের সম্মান ধ্বংস হয়ে যাওয়া। তখন তারা স্ট্রিক্ট হতে শুরু করে। তারা কৌশল্যাকে বাড়িতেই আটকে রাখে, কলেজে যেতে দেয় না, শঙ্করের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয় এবং সেটাতে চাপ দিতে থাকে। কিন্তু কৌশল্যার মন তখন খুবই শক্ত ছিল। ভালোবাসার শক্তি তাকে আরো সাহসী করে তুলেছিল। সে প্রচন্ড লড়াই করেছিল নিজের পরিবারের সাথে। প্রথম পারেনি। অনেক বাধা বিপত্তির পর শঙ্কর এবং কৌশল্যা সিদ্ধান্ত নেয় যে তারা পালিয়ে বিয়ে করবে। এবার চলে আসে 2015 সাল। জুলাই মাসে তারা গোপনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ছড়িয়েও পড়ে এবং সবাই একে একে জানতে পারে। যেভাবে এই ঘটনা ঘটে সব ক্ষেত্রে, এই ক্ষেত্রেও তাই হয়। বিয়ের পর তারা শঙ্করের গ্রামে উদুমালয়পেটের কুমারলিঙ্গম গ্রামে থাকতে শুরু করে। শঙ্করের পরিবার বেশ খুশি ছিল, মেনে নিয়েছিল তাদের বিয়ে। কিন্তু কৌশল্যার পরিবার তখনও থেমে যায়নি। সবই জানতে পেরেছিল, আগের থেকেও জানতো, আর যা ঘটেছে সেটাও শুনেছে। তারা বারবার শঙ্করের বাড়িতে গিয়ে হুমকি দিতে শুরু করে। এমনকি পুলিশের কাছে এই অভিযোগও করে যে শঙ্কর নাকি কৌশল্যাকে অপহরণ করেছে। কিন্তু ওই যে বলেছিলাম, কৌশল্যা নিজের জায়গাতে প্রচন্ড স্ট্রং, প্রচন্ড সাহস করে কৌশল্যা পুলিশকে জানিয়েছিল সে নিজের ইচ্ছেতে এই বিয়ে করেছে, কাউকে কোনো জোর করাই হয়নি এবং সে আগামী দিনেও শঙ্করের সাথেই থাকতে চায়। কিন্তু পরিবারের রাগ এখানেও থামেনি, যেহেতু আইনের তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। 2016 সালের 13 মার্চ, এতদিন অবধি সবকিছু ঠিক চলছিল। দুপুর বেলা শঙ্কর এবং কৌশল্যা শহরের একটি ছোট্ট দোকানে গিয়ে জামা কিনছিল। শঙ্করের কলেজের অনুষ্ঠান ছিল সামনেই, তাই এই জামা কেনাকাটি চলছিল। দোকান থেকে বেরিয়ে যখন তারা রাস্তায় হাঁটতে শুরু করে, হঠাৎই দুটো বাইকে করে 6 জন লোক আসে। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। আশেপাশের পথচারীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা শঙ্কর আর কৌশল্যার ওপর ঝাঁপিয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার এটা ছিল যে ঘটনাটি ঘটেছিল দুপুর বেলা। লোকে লোকারণ্য হয়েছিল, কিন্তু কেউ বুঝতে পারার আগেই বা সামনে গিয়ে তাদেরকে বাঁচানোর আগেই এমন নির্মম ঘটনা ঘটে যায়। শঙ্করকে নির্মমভাবে কুপিয়ে ফেলা হয়। কৌশল্যারও রেহাই হয়নি, তাকেও আঘাত করা হয়, তাকেও কুপিয়ে ফেলা হয়। শঙ্কর ওই পথের ধারে এই ঘটনাস্থলেই মারা যায়। রক্তাক্ত অবস্থায় কৌশল্যা মাটিতে পড়ে কাঁদতে থাকে। বারবার শঙ্করকে ডেকে তুলতে চাইছিল, ডেকে ওঠাতে চাইছিল যেন সে ফিরে তাকায় তার দিকে, কিন্তু কোনো সাড়া আসছিল না। আশেপাশের লোকজন হতভম্ব হয়ে গেছিল। হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যেই কি ঘটে গেল। এই ঘটনাটি আশেপাশের দোকানের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছিল। আর এই ফুটেজই পরে মামলার জন্য গুরুত্বপূর্ণ একটা
প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। তদন্তও মোটামুটি ঠিকভাবেই শুরু হয়। শঙ্করের মৃত্যুর পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে, প্রমাণ জোগাড় করে, তারা হামলাকারীদের গ্রেপ্তার করে, তাদের শনাক্ত করে সবাইকে তুলে নিয়ে আসে। তদন্তে তারপর ক্লিয়ারভাবে জানতে পারা যায় এই পুরো পরিকল্পনার পিছনেই ছিলেন কৌশল্যার বাবা চিন্নাস্বামী। তিনি নিজে খুনিদেরকে টাকা দিয়ে নিজের মেয়ে এবং জামাইকে খুন করার জন্য পাঠিয়েছিলেন। হ্যাঁ, এতটাই নির্মম ছিল চিন্নাস্বামী। 2017 সালে তিরুপুর সেশনস আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছিল। শঙ্কর হত্যার দায়ে কৌশল্যার বাবা চিন্নাস্বামী এবং যে 6 জন তাদেরকে মেরেছিল তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছিল এবং আদালতে তিনি জানিয়েছিলেন এই ধরনের সম্মান রক্ষার খুন আর চলতে পারে না। এই ধরনের গোড়ামির থেকে এবার বেরিয়ে আসা প্রয়োজন। আদালত কৌশল্যা এবং শঙ্করের পরিবারকে প্রায় 12 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছিল। এই রায় শুনে গোটা দেশের মানুষ কেঁদে ফেলেছিল। মনে হয়েছিল অবশেষে ন্যায় বিচার হয়েছে, অবশেষে শঙ্করের ওপর অত্যাচার হওয়া এই কাণ্ডের ফলাফল সবাই পাবে, সবাই বুঝতে পারবে এই সমস্ত বাধা বিপত্তির আগে রয়েছে ভালোবাসা। কিন্তু প্রত্যেকটি ঘটনাতেই বাধা তো থাকেই। 2020 সালে মাদ্রাজ হাইকোর্টের একটি নতুন রায় আসে। সেখানে জানান চিন্নাস্বামীর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে, তাকে বেকসুর ছেড়ে দেওয়া হয়েছে। ভাবা যায়। আর বাকিদেরকে যে 6 জনকে ধরা হয়েছিল তাদের মৃত্যুদণ্ডের দণ্ড কমিয়ে 25 বছরের জেল করা হয়। লজ্জা এখানেও থেকে গেল। আমাদের জুডিশিয়াল সিস্টেমের এই ধরনের বিচার সত্যি আর মেনে নিতে পারা যাচ্ছে না। এই রায় অনেকের মনেই ভয় ধরিয়ে দিয়েছিল। যদি এই খুনের পরেও বিচার না পাওয়া যায়, যেটা দিনের বেলা সবার সামনে হয়েছে, সমস্ত প্রমাণ রয়েছে, সেই 6 জন স্বীকার করেছিল তার বাবা দায়ী, তবে আর ন্যায় কোথায় পাবে মানুষ? কৌশল্যা তখন জানিয়েছিল, আমার বাবা শাস্তি না পাওয়া পর্যন্ত আমি এই লড়াই কিন্তু ছাড়বো না। কৌশল্যার মন তখন পাথরের মতো হয়ে গেছিল। সে জানিয়েছিল যে সে সুপ্রিম কোর্টে যাবে, নতুন করে লড়াই লড়বে। শঙ্করের মৃত্যুর পর কৌশল্যা শুধু কাঁদেইনি, সে রুখে দাঁড়িয়েছিল। তৈরি করেছিল শঙ্কর সোশ্যাল জাস্টিস ট্রাস্ট, যেটি বর্ণভিত্তিক হত্যার শিকার পরিবারদের পাশে দাঁড়ায়। এছাড়াও ইন্টারকাস্ট ম্যারেজের জন্য উৎসাহিত করে বাকিদেরকে, যাতে অন্য কেউ তাদের মতো কষ্ট না পায়। আজ কৌশল্যা একজন সফল সমাজকর্মী এবং উদ্যোক্তা। নিজের জীবনের কষ্টকে কাজে লাগিয়ে অন্যদের জীবনে আলো জ্বালানোর চেষ্টা করে চলেছে সে। এই ঘটনা শুধু একটা ভালোবাসার গল্প নয়, এটা নারীর সাহসিকতার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, সমাজের পরিবর্তনের একটি কাহিনী। শঙ্করের প্রাণ আজ নেই, কিন্তু তার ভালোবাসা, তার কৌশল্যা সংগ্রাম আমাদেরকে মনে করিয়ে দেয়, যতক্ষণ না সমাজ সত্যিকারের অর্থে সমান হবে ততক্ষণ এই লড়াই চলবেই। এই ঘটনা আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন ধড়ক 2 নামের সিনেমাতে, যার মধ্যে অনেক কিছু পরিবর্তন করা হবে। তবে তবুও জানাবো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেষ মোমেন্টে যারা পরিবর্তিত হয়ে যান তাদেরকে বলবো মনে সাহস রেখে কাজ করবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, নতুন কেসে। জয় হিন্দ।